কোর্টে এই মুহূর্তে যেহেতু স্টে আছে তারা কন্টিনিউ করছে। তারা একদিনও কন্টিনিউ করা উচিত নয় সেই হিসেবে দেখতে গেলে। কারণ তারা কোনোভাবেই এই অ্যাপয়েন্টমেন্টে আসতে র‍্যাংক জাম্পিং শুধু নয়, ইভেন তারা কেউ পরীক্ষাই দেয়নি সেরকম লোকও অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তারপরে আপনি যতবার দেখবেন, যতবার এসএসসি বা রাজ্য সরকারকে জানানো হয়েছে বা জিজ্ঞেস করা হয়েছে, একেকবার একেক ধরনের ফিগার আসছে। একবার বলছে ৫,০০০ অবৈধ, একবার বলছে ৭,০০০ অবৈধ, একবার বলছে ১০,০০০ অবৈধ। পার্টিকুলার স্পেসিফিক্যালি বলতে হবে। যদি স্পেসিফিক্যালি যে নিচ্ছে পরীক্ষা, যে কন্ডাক্ট করছে এক্সামিনেশন, সেই যদি না বলতে পারে তাহলে বলবে এটা কি? কোর্টের কাছে তো অন্তত তার ডকুমেন্টস তো দিতে হবে। অ্যাকচুয়ালি যদি পরিষ্কারভাবে না বলা হয় তাহলে তাহলে প্র্যাকটিক্যালি ক্যান্সেলেশন অফ দ্য টোটাল প্যানেল ছাড়া আর উপায় থাকছে না। এবং এই যে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হচ্ছে, এটা রিজিওনাল কমিশন কেউ জানে না। এখানে সেন্ট্রাল থেকেই দেওয়া হচ্ছে। সাবসিকুয়েন্টলি এখানে একটা নতুন বিল্ডিং যেটা তৈরি হয়েছে, সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট একদিন যে কোনো একটা সিঙ্গেল ডেতে দিয়ে দেওয়া হচ্ছে। স্যার, আমরা যেমনটা দেখতে পেয়েছি সুপ্রিম কোর্টে ওএমআর শিট নিয়ে জটিলতা। আপনারা কি কোথাও না কোথাও গিয়ে সেই ওএমআর শিটের হদিশ পেয়েছেন? আমরা যখন ইনভেস্টিগেশন করি, যখন আমাদের কোর্টের ডিরেকশনে যখন আমাদের ইনভেস্টিগেট করতে বলা হয়, তখন ওএমআর নিয়ে সমস্যা ছিলই। প্রথমে কিছু লোক বলছে ওএমআর ডিস্ট্রয় হয়ে গেছে। তারপরে যখন আমরা নায়াসার থেকে লোক ডেকে পাঠাই, তারা বললো ওএমআর কিছু অ্যাভেলেবেল নয়। সাবসিকুয়েন্টলি কোর্টের ডিরেকশনে আবার ওএমআর পাওয়া যায়। সেটা কতটা কারেক্ট, কতটা ভুল বা কতটা সঠিক, সেটা আমাদের কাছেও প্লেস করা হয়নি কখনোই। স্যার, তাহলে এই যে ওএমআর এর হদিশের কথা আপনি বলছেন, এখান থেকে কি কোথাও না কোথাও গিয়ে সেই যোগ্য অযোগ্য আলাদা করা যাবে? অর্থাৎ চাল থেকে কাকড় কি আলাদা করা সম্ভব? অ্যাকচুয়ালি যদি আপনি ওএমআর যদি স্পষ্টভাবে না দেখতে পান, কারণ ওটাই তো আপনার পেডেস্টাল যে যাভাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বা হয়নি। কারণ আলটিমেটলি আমরা যখন ইনভেস্টিগেশন করেছিলাম এই ইস্যুটায়, আমরা ফার্স্ট টাইমে, তখন আমরা দেখি যে অনেক আমাদের তখন কোর্টের ডিরেকশন ছিল আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল যাদের যাদের হয়েছে তাদের দেখা গেছে। এবং দেখা গেছে তারা প্র্যাকটিক্যালি শুধু নামটাই ভরেছে, মানে অ্যাজ পার অ্যাডমিট কার্ড। এরপরে তার আর কোনো রেজাল্টই নেই। তারপরেও তাদের চাকরি হয়ে যায়। তো সেইখানেও আমরা দেখেছি অ্যারাউন্ড প্রায় ১২০০-১৩০০ লোক এভাবেই অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। কিন্তু তারপরে আপনি যতবার দেখবেন, যতবার এসএসসি বা রাজ্য সরকারকে জানানো হয়েছে বা জিজ্ঞেস করা হয়েছে, একেকবার একেক ধরনের ফিগার আসছে। একবার বলছে ৫,০০০ অবৈধ, একবার বলছে ৭,০০০ অবৈধ, একবার বলছে ১০,০০০ অবৈধ। অ্যাকচুয়ালি চাল থেকে কাকড় বের করার দায়িত্বটা তো সরকার বা এসএসসি বা রাদার এসএসসি কারণ তারাই তো কন্ডাক্ট করছে পুরো এক্সামিনেশনটা বা অ্যাপয়েন্টমেন্টটা, তাদেরই তো তত্ত্বাবধানে হচ্ছে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে আলটিমেটলি তারা একেকবার একেকটা ফিগার নিয়ে আসছে। সেখানে তো কোর্টের পক্ষেও মুশকিল তো এটা বার করা যে কোনটা পারফেক্ট কোনটা পারফেক্ট নয়। স্যার, তাহলে ব্যাক কমিউনিটিও কি প্যানেল বাতিলের সুপারিশ করেছিল? বাক কমিটির ক্ষেত্রে যেটা এসেছিল, বাক কমিটি পরিষ্কার বলেছিল যে এই যে আমরা যতগুলো দেখতে পাচ্ছি এরা অবৈধ অ্যাপয়েন্টি, এরা কোনোভাবেই এই প্যানেলে আসতে পারে না। আমরা যতগুলো নাম দিয়ে দিয়েছিলাম সেখানে, আমরা বলেইছিলাম এরা আসতে পারে না। তারপরে সেটা আলটিমেটলি কোর্টে প্লেসড হয়। কোর্টে প্লেসড হওয়ার পরে আলটিমেটলি কোর্টে এই মুহূর্তে যেহেতু স্টে আছে তারা কন্টিনিউ করছে। তারা একদিনও কন্টিনিউ করা উচিত নয় সেই হিসেবে দেখতে গেলে। কারণ তারা কোনোভাবেই এই অ্যাপয়েন্টমেন্টে আসতে র‍্যাংক জাম্পিং শুধু নয়, ইভেন তারা কেউ পরীক্ষাই দেয়নি সেরকম লোকও অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। স্যার, এই তদন্তে সুবীরেশ ভট্টাচার্য ঠিক কি পয়েন্ট তুলে ধরেছিলেন? সুবিরাজ ভট্টাচার্য তখন উনি চেয়ারম্যান ছিলেন। ওনার ক্ষেত্রে উনি প্রথম যখন বলেন যে ওনার সময় অ্যাকচুয়ালি স্ক্যান সিগনেচারটা মানে ইন্ট্রোডিউস করা হয়। স্ক্যান সিগনেচার ডিজিটাল সিগনেচার কিন্তু আলাদা। স্ক্যান সিগনেচার কিন্তু আপনার এরকম একটা ইম্পর্টেন্ট ইস্যুতে স্ক্যান সিগনেচারটা ইউজ করাই উচিত নয়। স্ক্যান সিগনেচারটা হচ্ছে আপনার মেটেরিয়াল, স্টেশনারিজ এভরিথিং একই থাকবে। শুধু স্ক্যান সিগনেচারটা যেটা আপনার সার্ভারে আপলোড করা আছে ওটা তুলে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে বসিয়ে দেওয়া হচ্ছে। এবং এই যে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হচ্ছে, এটা রিজিওনাল কমিশন কেউ জানে না। এখানে সেন্ট্রাল থেকেই দেওয়া হচ্ছে। সাবসিকুয়েন্টলি এখানে একটা নতুন বিল্ডিং যেটা তৈরি হয়েছে, সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট একদিন যে কোনো একটা সিঙ্গেল ডেতে দিয়ে দেওয়া হচ্ছে। এটা আলটিমেটলি কোথাও আপলোডেড হচ্ছে না, কেউ জানতে পারছে না। প্রত্যেক বলতে পারেন এভরিবডি হ্যাজ বিন কেপ্ট ইন ডার্ক। স্যার, তাহলে কি সেই হাইকোর্টের রায়ই বহাল থাকবে বলে মনে হচ্ছে? যদি এই মুহূর্তে কোনো বৈধ অবৈধর কোনো সীমা না নির্ধারণ করা হয়, আমি বলছি না প্রত্যেকটা লোকই এখানে খারাপ, কিন্তু সেটা তো বলতে হবে কাকে খারাপ, সেটা তো পার্টিকুলার স্পেসিফিক্যালি বলতে হবে। যদি স্পেসিফিক্যালি যে নিচ্ছে পরীক্ষা,
যে কন্ডাক্ট করছে এক্সামিনেশন সেই যদি না বলতে পারে তাহলে বলবে এটাকে। কোর্টের কাছে তো অন্তত তার ডকুমেন্টস তো দিতে হবে যে এই লোকগুলি ভালো, এই লোকগুলো সুস্থভাবে অ্যাপয়েন্টেড হয়েছে। নিশ্চয়ই হয়েছে, আমি কি বলছি 26,000-এ কেউ হয়নি, কিন্তু সেটাই যদি আলটিমেটলি ওকে না সেগ্রিগেট না করতে পারে তাহলে কোর্টেরও তো কিছু করার থাকছে না এরপরে। কিন্তু স্যার গতকাল এসএলএসটি শুনানিতে আমরা যেমনটা দেখেছিলাম, সিবিআই যে তালিকা দিয়েছে সেই তালিকার সাথে এসএসসির তালিকা কোথাও না কোথাও গিয়ে মিলছে, এমনটাই আমরা শুনানিতে শুনেছি। হুম তাহলে সেই জায়গায় দাঁড়িয়েও তো প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে সেই দুটি তালিকা একই কিনা। ব্যাপার হচ্ছে সিবিআই যে তালিকা দিচ্ছে আর এসএসসির কাছে আছে, সেটা তো ওয়ান ওয়ে অর দ্যাট অ্যাডমিট করতে হবে কাউকে। তো আলটিমেটলি তো এসএসসি কে অ্যাডমিট করতে হবে যে এই তালিকাটা কারেক্ট বা এই তালিকাটা কারেক্ট নয়। সেটাও তো কেউ এখনো বলছে না। সেটা যদি না বলে, সেটা যদি অ্যাডমিশন না হয়, যে তখন তো পার্টিকুলার বোঝা যাবে এই লোকটা ভালো কি এই লোকটা অন্যভাবে রিক্রুটেড হয়েছে, বা একটা লোক সুস্থভাবে রিক্রুটেড হয়েছে। যদি সুস্থভাবে রিক্রুটেড না হয়, যে প্যারামিটার ভাবে রিক্রুটেড হয়েছে সেটা সবকটাই তো ঠিকভাবে রিক্রুটমেন্ট প্রসিডিওর বাইরে, তাহলে সেক্ষেত্রে ক্যান্সেলেশন ছাড়া তো আর অপশন থাকছে না কোর্টের হাতেও। তাহলে স্যার যোগ্য অযোগ্যের তালিকা কোনোভাবেই আলাদা করা সম্ভব না। এখন যদি এক একবার এক এক রকম সংখ্যা আসে, একবার 5, একবার 7, একবার 10, তাহলে কোনোভাবেই তো বোঝা যাচ্ছে না কোনটার আসল সত্যি কথা। যদি কোনোভাবে বোঝা যায় এরা অযোগ্য, সেটা তো একটা স্পেসিফিক ফিগার হবে। সেটা তো এক একবার এক এক রকম ফিগার হতে পারে না। যদি সেটা পার্টিকুলারলি একটাই ফিগার হয় তাহলে সেটা ধরে আমরা কাজ করতে পারতাম, কিন্তু কোনোভাবেই তো কোর্ট তো সেটা বলতে পারছে না, কোর্টের কাছে তো সেটা জানানো হচ্ছে না। স্যার তাহলে প্রথমে বাক কমিটি, তারপরে ঠিক সিবিআই তদন্ত, এরপরেও সলিউশন করা যাচ্ছে না কেন? প্রবলেমটা কোথায়? অ্যাকচুয়ালি যদি পরিষ্কারভাবে না বলা হয় তাহলে তাহলে প্র্যাকটিক্যালি ক্যান্সেলেশন অফ দ্য টোটাল প্যানেল ছাড়া আর উপায় থাকছে না। কেননা যদি এখন পরিষ্কার জানানো হয় যে এই কটি ক্যান্ডিডেট তারা সুস্থভাবে রিক্রুটেড হয়েছে বা এরা সুস্থভাবে রিক্রুটেড হয়নি, তাহলেই কিন্তু এই সেগ্রিগেশনটা করা সম্ভব। আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট। কোর্টের পক্ষে কিন্তু আর কিছু করার থাকবে না। কিন্তু স্যার যদি প্যানেল বাতিল হয় তাহলে সেই দায় কার? এত শিক্ষার মানে এত যে শিক্ষক শিক্ষিকা রাস্তায় বসে অবভিয়াসলি খুব দুর্বিষহ পরিস্থিতি তৈরি হবে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এটাও তো ঠিক, ম্যাক্সিমাম লোক বৈধ অ্যাপয়েন্টি নয়, তারাও রেগুলারলি চাকরি করে যাচ্ছে, তারা বৈধ অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার যোগ্যতাই নেই, তার জায়গায় অন্যান্য লোক যে রেগুলার রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে, এই জিনিসটাও তো অন্যায়, এটাও তো রেগুলারলি মেনে নেওয়া যায় না, এটাও তো আমরা বলতে পারি না। স্যার তাহলে কি পঙ্কজ বানশালের তালিকাকে 100% ঠিক বলা হবে? এখন সেটা যদি এরা স্বীকার না করে, যেটা পরিষ্কার না বলানো হয়, তাহলে তো এই ক্যান্সেলেশন ছাড়ার উপায় থাকছে না। হ্যাঁ, যদি এটা অ্যাডমিট করে তাহলেই কিন্তু বেরিয়ে পড়বে যে কতজন বৈধ হওয়া উচিত, কতজন বৈধ হওয়া উচিত নয়। সেটা কিন্তু প্রথম থেকেই সুপ্রিম কোর্টও, মাননীয় সুপ্রিম কোর্টও এটা বলে আসছেন, কিন্তু এরা কাউ দিতে পারছে না। না দিলে কি করবে? এক একবার যদি এক এক রকম ফিগার হয় তা কারুর তো দোষ দিয়ে লাভ নেই এখানে, তো তাকেই দায়িত্ব নিতে হবে।